হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, যার যার অবস্থান থেকে ভালোর দলে আছো। আমি বাদুর রায়হান আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে নতুন একটা গল্প নিয়ে। হরর বাংলা অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদের সামনে নতুন ভৌতিক গল্প উপহার দিতে। আজকে তেমনই একটা গল্প তোমাদের সামনে উপস্থাপন করব। আমি প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট ভৌতিক গল্প উপহার দিই, কিন্তু মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করি না। আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমিও বলবো, তোমরা মিথ্যা কুসংস্কার কখনো সমাজে রটাবে না, এটা থেকে বিরত থাকবে। আমি আমার ইউটিউব চ্যানেলে যারা আমার গল্প শোনো, যাদের গল্প ভালো লাগে সেই সকল বন্ধুদের বলবো, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যাদের গল্প ভালো লাগে না তাদের আমি সাবস্ক্রাইব করতে বলবো না। তোমরা মূল্যায়ন করবে আমার গল্পের বিষয়, আমার গল্প ভালো লাগে কিনা। যদিই লাগে তাহলে সাবস্ক্রাইব, অন্যথায় আমি রিকোয়েস্ট করব না। সো বন্ধুরা, আজকে নতুন একটা গল্পে আমি তোমাদেরকে নিয়ে আসব। আজকের গল্প রাতের কল। গল্প পাঠে আমি বাদুর রায়হান, যথারীতি শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। রাতের রাতের আমরা অনেক গল্পই তো শুনি, কিন্তু কিছু গল্প এমন হয় যা শুনলে শরীরের রক্ত হিম হয়ে যায়। এই একটি গল্প এমনই ভয়ানক ঘটনা যা অনেককে বিশ্বাস করতে চায় না, কিন্তু বিশ্বাস করা না করা তোমাদের উপর নির্ভর করে। কিন্তু যারা শিকার হয়েছে, যারা কখনোই ভুলতে পারেনি সেই সমস্ত ঘটনা, তারা অবশ্যই বিশ্বাস করবে। আর যারা বিশ্বাস না করো কিন্তু শুনতে ভালো লাগে, তাদেরকেও শুভেচ্ছা। একটি ছোট্ট গ্রাম, গ্রামের নাম সোনাবাড়ি। সেখানে একদম শান্তিপূর্ণ পরিবেশ সব সময়। সেখানকার মানুষরা দিনরাত কাজের মধ্যে ব্যস্ত থাকে সবাই, আর রাত হলেই সবাই ঘুমোতে চলে যায় খুব দ্রুতই। এমনই এক রাত গ্রামের সবার ঘর একে একে অন্ধকারে ডুবে গিয়েছিল। হঠাৎ রাত 12টার দিকে গ্রামের এক যুবক, নামতাম রাহুল, তার ফোনে একটি কল আসে। হ্যালো হ্যালো। তিনবার যখন কলটা বলে তখন রাহুল ফোনটা তুলে বলে, হ্যালো, কে? একটি গভীর কণ্ঠে উত্তর দিয়ে বলে, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তো তোমাকে চিনি। রাহুল একটু অবাক হলো। অচেনা নম্বর, অচেনা কণ্ঠ, এটা কি ধরনের ব্যাপার? সে আবার বলল, কিন্তু আপনি কে সেটা তো বলবেন। কণ্ঠটি আবার বলল, তুমি কি জানো তুমি যে বাড়িতে থাকো সেখানে এক সময় গভীর অশুভ ঘটনা ঘটেছিল? রাহুলের হৃদয় কিছুটা দুক করতে লাগলো। সে ভাবলো হয়তো কোনো প্র্যাঙ্ক কল হচ্ছে। তবে কলকারী বারবারই একটা কথা বলছিল যে এর ফোনের অপর প্রান্ত থেকে আবার সে অদ্ভুত কণ্ঠ বলা হলো, তোমার ঘরটা 4 তলায়, তোমার পূর্বপুরুষের রক্ত লুকিয়ে আছে। রাহুল কিছুটা ভয় পেয়ে গেল। এসব কি বলছে? এসব কেনই বা এমন কথা বলছে যে ফোনের সংযোগ কেটে দিল? কিন্তু ঠিক তারপর আবার সেই নম্বর থেকে কল আসলো। রাহুল কিছুই না ভেবে ফোনটি আবার ধরল। তুমি কি জানো রাতে তলায় কিসের শব্দ পাবে? ফোন কলটি জিজ্ঞাসা করলো। রাহুল উত্তর দিল, কিসের শব্দ? কলকারী বলো, শোনো তবে খুব সমাধানে, সাবধানে, কারণ আমি তোমার সঙ্গে আসবো। ফোনটি ছিঁড়ে গেল। রাহুল মাথা ঘুরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু রাতে আবার সে অদ্ভুত শব্দ শুনতে পেল। প্রথমে সে ভাবলো হয়তো এটা তার মনস্তাত্ত্বিক চাপ, কিন্তু শব্দটি প্রতিনিয়ত তীব্র হচ্ছিল। এরকম অদ্ভুত শব্দ আর অজানা কলের পর তার মনের মধ্যে এক অদৃশ্য অশুভ ভাবনা জন্ম দিতে থাকলো। দিন দিন রাহুলের অবস্থা আরো খারাপ হতে লাগলো। রাতে সে অদ্ভুত কল তার ফোনে আসতেই থাকলো প্রতিনিয়ত। কলকারী কণ্ঠ যেন কোনো অপরিচিত শক্তির উপস্থিতি ছিল, যার কারণে রাহুল এক রাতে একা থাকতে পারছিল না। একদিন সে সিদ্ধান্ত নিল যে এই রহস্যের সমাধান করবে। কোত্থেকে কল, কেনই বা তাকে এই ধরনের কথা শোনানো হয়। 3 দিন পর সে পুরনো বাড়ির তলা খুঁজতে গেল। তলায় ঢুকে আগে সে পুরো বাড়ি সঠিকভাবে দেখে নিল, কিন্তু কিছুতেই অদ্ভুত কিছু মনে হলো না।
তবে তলায় নেমে রাহুল এক আশ্চর্যজনক দৃশ্য তার চোখে পড়ল, যেখানে একটি পুরনো কাঠের বাক্স ছিল। প্রায় 50 বছর আগের মনে হচ্ছিল। বাক্সটি খুলতে হাতে তুলতেই রাহুলের মনে হলো যেন কিছু অদৃশ্য শক্তি তাকে বাধা দিচ্ছে এটা তুলতে। সে কিছু না ভেবে বাক্সটি খুলে ফেলল জট করে। বাক্সের মধ্যে একটি পুরাতন পত্রিকা, কিছু বই আর একটি ছোট কাঠের টুকরো ছিল। কিন্তু টুকরোটির পেছনে কিছু লেখা ছিল যে বাড়ির মালিকেরা সবসময় মৃত্যুর মুখে ঢুকেছিল, তবে তাদের আত্মা আজও এই বাড়িতেই থাকে, এমন একটা কিছু লেখা ছিল এর মধ্যে। বাক্সের মধ্যে একটা পুরনো পত্রিকা। রাহুল হতবাক হয়ে পড়ল। এর মধ্যে এমন কিছু ছিল যা কখন সে ভাবেওনি। সে ভাবলো, এটা কিসের? পেছনে কি বা অদ্ভুত কল? কেনই বা আমাকে কল করছে? রাহুল সিদ্ধান্ত নিল সে যে এবার পুরো ব্যাপারটি জানাবে। সে রাতে সেই কাঠের টুকরোটি নিয়ে বাড়ির মধ্যে হাঁটতে শুরু করলো। সেদিন রাতে একটা অসম্ভব অদ্ভুত কিছু ঘটনাই বা ঘটে গেল তার সাথে। হঠাৎ বাড়ির সব আলোগুলো একে একে নিভে যাচ্ছিল, আর সেই অদ্ভুত কল আবার আসতে শুরু করেছিল। তুমি কি প্রস্তুত? অপর প্রান্ত থেকে সেই কণ্ঠ প্রশ্ন করলো। রাহুল কোনো উত্তর দিল না, শুধু ঘরের মধ্যে ঘুরতে লাগলো সে। কণ্ঠটি আবার, তোমার সঙ্গে আমি, তোমার জীবনে আমি নিয়ন্ত্রণ করি। তুমি কি জানো রাতের শেষ মুহূর্তে কি ঘটতে পারে? বিকট শব্দে এক মর্মান্তিক ভূতাত্মক পরিবেশ তৈরি হলো। ঘরটি যেন জীবন্ত হয়ে উঠলো। রাহুল দৌড়ে বের হয়ে এক জানালা দিয়ে বাইরে তাকালো। সেদিন রাতে সোনাবাড়ি গ্রামের আকাশের তীব্র বজ্রপাত হচ্ছিল। সবকিছু যেন মুহূর্তে থেমে গেল। কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে এসে আবার ফোন কলে অদৃষ্ট রাহুল। এবার কলের ওপার প্রান্ত থেকে একজন মানুষ নয়, একজন অন্ধকার মুখোশধারী কণ্ঠ বাজলো। তুমি আর ফিরতে পারবে না। তোমার জন্য অপেক্ষা করেছে অন্য কিছু যা তুমি বুঝতে পারছো না। পরের দিন সকালে রাহুল আর কাউকে দেখতে পায়নি। বাড়ির তলে আবার শব্দগুলো ছিল না, আর তার ফোন কল বন্ধ হচ্ছিল একের পর এক। বারবার প্রতিনিয়ত কল। সোনাবাড়ি মানুষের কাছে সেই রাতটা ছিল একটা ভয়ানক রহস্য। আজও কেউ বুঝতে পারেনি, কিন্তু রাহুল পরিবারের জন্য সেই কল কখনোই বলা যায়নি। কারণ রাহুল যে বাড়িতে বসবাস করছিল সেই বাড়িটা ছিল একটা ভয়ানক একটা বাড়ি, যে বাড়িতে একে একে সবাই মারা গিয়েছিল সেই বাড়ির মালিকের হাতে। যে বাড়ির প্রত্যেকটা মানুষকে এই বাড়ির নিচে পুঁতে দেওয়া হয়েছিল। আর অযথায় কল এসে বারবার যে বাড়িতে থাকতে আসে তাকেই বলা হয় যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। এই বাড়িটা একটা অশুভ। তাই সোনাবাড়ির মানুষের কাছে রাহুল সমস্ত ব্যাপারটা খুলে বলেছিল এবং রহস্যের কথাটা বলেছিল, যা তারা আগেই জানতো। পরে সেই সোনাবাড়ি গ্রামের মানুষগুলো রাহুলকে বলে দেয় যে এই বাড়িতে একটা অশুভ বাড়ি। এই বাড়িতে একের পর এক অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল, যেগুলা সুইসাইড কিংবা মরে যাওয়ার বলে চালিয়ে দিয়েছিল। আর সেই বাড়ি শুনশান নীরবতা। যে বাড়িতে মানুষ তার কাছে যেতেই ভয় পায়, রাহুল সেই বাড়িতে উঠেছিল, ভাড়া নিয়েছিল এবং সেই বাড়িতে বসবাস করতে শুরু করেছিল। একটা সময় সেই বাড়ির মানুষ, সেই গ্রামের মানুষ তাকে সেই বাড়িতে থাকতে বারণ করে। তবে রাহুলের জন্য ভাগ্য ভালো যে রাহুল সেই বাড়িতে কোনো দুর্ঘটনার শিকার হতে হয়নি তাকে। পরে রাহুল সেই বাড়ি থেকে চলে যায়। সেই ফোন কল আর কোনোদিনই রাহুলের মোবাইলে বেজে ওঠেনি। তবে এটা শোনা যায় সবার কাছ থেকে যে তারা নাকি যে যেখানে এসেছিল, যে যেখান থেকে এসেছিল, সবাইকেই নাকি এই ফোন কল বিরক্ত করত বারবার। এই ফোন কলের জন্য অধৈর্য হয়ে যেত প্রত্যেকটা মানুষ, এবং অবস্থা এমন ছিল যে এই ফোন কলের জন্য কেউ বা নিজে নিজে আত্মহত্যা পর্যন্ত করেছিল। সোনা গ্রামের সেই শান্তিপূর্ণ গ্রাম, বিস্তীর্ণ জমি, ছোট বাগান, গ্রামটির মধ্যে এই যে একমাত্র বাড়ি যেখানে অল্প কিছু মানুষ বসবাস করেছিল, যে মানুষগুলো শত বছর আগেই এই বাড়ি ছাড়ছিল। রাহুল একজন শহরের ছেলে। কিছুদিন আগে সে সোনাবাড়ির পুরনো বাড়ি এসেছিল এবং একটা রিচার্জের কাজে সেই বাড়িটা ভাড়া নিয়েছিল, কোলাহল মুক্ত। ঠিক সেখানে এসে এই একটা ঘটনার সম্মুখীন হতে হয়েছিল রাহুলকে। তাই
এভাবেই সোনাবাড়ির রহস্যমূলক ভূতের গল্পটি আজও লোকমুখে বারবার শোনা যায়। সেই রাতের ঘটনা ঘটে যাওয়ার কথা এখনো রাহুল বলতে পারেনি। হয়তোবা রাহুলের কিছু হয়নি, কিন্তু রাহুল সেই ঘটনাকে আজও নিঃশব্দে, নিঃসংকোচে এবং রাতে একা মনে করে যে কত কল তাকে সাবধান করেছিল।